হ্যালো বন্ধুরা, আমি জর্ডান আর আপনারা দেখছেন এ টু জে অ্যাগ্রিভার্স চ্যানেল। আজকে আমার চ্যানেলের প্রথম ভিডিও। আমি চাষবাসের সাথে বেশ অনেক দিন থেকেই জড়িত। এমনি আমাদের ব্যাকগ্রাউন্ড চাষবাসের ফ্যামিলি। আমার বাবা যেহেতু চাষি ছিলেন, সেই হিসাবে চাষবাস নিয়ে আমার নাড়াঘাটা অনেক দিন থেকেই। তো চাষবাস সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা সবথেকে মাথায় আসে সেটা হচ্ছে মাটি। আমরা প্রথমে আমাদের প্রথম ভিডিওতে আমি জেনে নেব যে মাটি কাকে বলে, কী ধরনের মাটি হয়, কী ধরনের মাটিতে কী ধরনের ফসল চাষ হয়, মাটি সম্পর্কে আমাদের কি কি বিষয় জানা দরকার যাতে আমরা ফসল ভালোভাবে ফলাতে পারি, কম খরচায় কম ক্ষতির মধ্যে দিয়ে বেশি ফলন ফলাতে পারি। তো আজকের ভিডিওর মূলত বিষয় আমার এগুলোই থাকবে। তো চলেন শুরু করা যাক। তাহলে আমরা জেনে নেব মাটি কী। মাটি হচ্ছে পৃথিবী যে আছে ভূপৃষ্ঠের উপরিভাগের নরম একটা অংশ, যেখানে অজৈব জৈব বিভিন্ন পদার্থ থাকে, যেখানে উদ্ভিদ জন্মায়। এটাকে আমরা সাধারণত মাটি হিসাবে চিনি। মাটির উপাদান কী কী? মাটির উপাদান সাধারণত 4 ধরনের হয়। অজৈব অর্থাৎ খনিজ পদার্থ, অর্থাৎ গাছের যেগুলো প্রয়োজন হয়, অনুখাদ্য জিঙ্ক, বোরন, কপার, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, এই সমস্ত যেগুলো আছে অনুখাদ্য, এগুলোকে আমরা সাধারণত অজৈব উপাদান হিসাবে বুঝি। এরপরে আসছে আমাদের জৈব উপাদান। জৈব উপাদান হচ্ছে উদ্ভিজ্জ ও প্রাণীজ বিভিন্ন পদার্থ পচে গলে গিয়ে মাটিতে মিশে যে পদার্থ তৈরি করে, অনেক সময় হিউমাস তৈরি করে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি জৈব পদার্থ। তো আমাদের অজৈব পদার্থের পরিমাণ হচ্ছে 45% মাটিতে। জৈব পদার্থের পরিমাণ হচ্ছে আমাদের জৈব পদার্থের পরিমাণ হচ্ছে আমাদের 5%। আর এছাড়াও রয়েছে বায়বীয় উপাদান, আর আরেকটা রয়েছে জলীয় উপাদান। তো এগুলো কোথায় থাকে? মাটির ওপরের স্তর থেকে 6 ইঞ্চি গভীরতার মধ্যে মাটির কণাগুলির মাঝে সামান্য গ্যাপ থাকে, ওই গ্যাপে যে বাতাস ঢুকে থাকে ওটাকে বলা হয় বায়বীয় উপাদান। এটার পরিমাণ হচ্ছে 50%। এটার পরিমাণ হচ্ছে 25%। আর ওই গ্যাপগুলোর মাঝে যে জল থাকে সেই জলকে বলা হয় জলীয় উপাদান। ওই জলীয় উপাদান হচ্ছে 25% থাকে। এখন এই 4 রকমের পদার্থ নিয়ে হচ্ছে মাটি। এখন মাটির 6 ইঞ্চির মধ্যে, আর এগুলোর মধ্যে মাটির এই যে জলীয় উপাদানকে আবার বেশ কিছুভাবে ভাগ করা যায়। যে জল থাকে, এই সমস্ত জল কিন্তু গাছ টেনে নিতে পারে না। জল সাধারণত হচ্ছে মহাকর্ষীয় জল, আর একটা হচ্ছে জলাকর্ষীয় জল, আর একটা হচ্ছে কৌশিক জল বা ক্যাপিলারি ওয়াটার। তো মহাকর্ষীয় জল যেটা, সেটা জলকণা মাটির 6 ইঞ্চি নিচ দিয়ে গভীরে চলে যায়। এইটা গাছ গ্রহণ করতে পারে না, বেশি জল হলে গভীরে চলে যায় 6 ইঞ্চি নিচে। এটা গিয়ে ভূগর্ভে জমা হয়। যে জলটা আমরা টিউবওয়েল বা বিভিন্ন মাধ্যমে বা পাম্পের মাধ্যমে আমরা তুলে থাকি, এটা 1/3 বার চাপের সাহায্যে মাটিতে আটকে থাকে বলে এটা সহজেই ভূগর্ভে চলে যায়। এই জল গাছ ব্যবহার করতে পারে না। এরপর আছে জলাকর্ষীয় জল। জলাকর্ষীয় জল সাধারণত হয় 31 বারের থেকে বেশি চাপে মাটির কণার সাথে এমনভাবে লেগে থাকে, গাছ কোনোভাবেই এই জল টেনে গ্রহণ করতে পারে না। এটাও গাছের কোনো কাজে লাগে না। এরপরে আছে ক্যাপিলারি ওয়াটার বা কৌশিক জল। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গাছের কাজে লাগে। গাছ এটা 1/3 থেকে 31 বার চাপের মধ্যে থাকে। গাছ এই জলটাই গ্রহণ করে বেড়ে ওঠে, এখান থেকেই বিভিন্ন পুষ্টি সংগ্রহ করে ইত্যাদি আর কি। এরপরে চলা যাক যে মাটি সম্পর্কে আমাদের কী ধরনের জিনিস জানা প্রয়োজন। মাটি সম্পর্কে আমাদের জানা প্রয়োজন, যখন কোনো একটা মাটিতে আমরা ফলন ফলাবো তাহলে আমাদের জানা দরকার যে মাটিটা কী ধরনের, আর সেই মাটিতে কী ধরনের ফসল ভালো হতে পারে। তো মাটি সাধারণত মাটির গঠন অনুযায়ী, অর্থাৎ মাটিতে সাধারণত থাকে কাদা, বালি আর পলি। এই তিনটের মিশ্রণে মাটি সাধারণত 4 ধরনের হয়ে থাকে। একটা থাকে এঁটেল মাটি। এঁটেল মাটিতে কাদার ভাগ বেশি থাকে।
অন্যান্য উপাদান পলি বালি এগুলো কম থাকে। আরেকটা থাকে দোআঁশ, এটা খুবই উর্বর মাটি, এটাতে পলি বেলে দোআঁশ সম পরিমাণে থাকে, এটা খুবই উর্বর মাটি। এরপরে থাকে বেলে মাটি। বেলে মাটির নাম শুনেই বুঝতে পারছেন এখানে বালি বেশি থাকে, অন্যান্য উপাদান কম থাকে, জল ধারণ ক্ষমতা কম। আর একটা হচ্ছে পলি মাটি। পলি মাটি হচ্ছে নদীর উপকূলবর্তী যে সমস্ত উর্বর জায়গা থাকে, পলি জমে যেগুলো উর্বর জায়গা হয় সেগুলোকেই সাধারণত পলি মাটি বলা হয়। এখানে পলির পরিমাণ বেশি থাকে, বাকি অন্যান্য উপাদান কম থাকে। এখন জেনে নিই কোন ধরনের মাটিতে কী ধরনের ফসল ভালো হয়। এঁটেল মাটি যেহেতু কাদার পরিমাণ বেশি, জল ধারণ ক্ষমতা বেশি, সেজন্য এই সমস্ত মাটিতে ধান, গম, পাট ইত্যাদি ফসল ভালো হয়। সবজি ফসল সাধারণত এইসব মাটিতে অতটা ভালো হয় না। এরপরে আসছে দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে যেহেতু সমস্ত মিশ্রণ সমভাবে আছে, তাই এখানে সব ধরনের ফসল ধান, গম, পাট এবং বিভিন্ন সবজি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লঙ্কা আর যত সব সবজি ফসল আছে, বেগুন, সমস্ত ফসল খুব সুন্দর হয়ে থাকে। এরপর আছে বেলে মাটি। বেলে মাটি যেহেতু জল ধারণ ক্ষমতা কম, সমুদ্র উপকূলবর্তী যে জায়গাগুলো থাকে সেই সমস্ত জায়গাগুলো সাধারণত বেলে মাটি হয়ে থাকে, বা যে সমস্ত জায়গায় বেলে মাটি আছে সেগুলোতে সাধারণত তরমুজ, চীনাবাদাম ইত্যাদি সাধারণত চাষ হয়ে থাকে, বা সমুদ্র উপকূলবর্তী জায়গাতে নারকেল ইত্যাদি চাষ হয়ে থাকে। আর এরপর আসছে বেলে মাটি। বেলে মাটি হচ্ছে নদীর উপকূলবর্তী যে সমস্ত পলি জমে উর্বর জায়গা হয়, এই জায়গাগুলোকে সাধারণত পলিমাটি বলা হয়। এই পলিমাটিতেও দোআঁশ মাটির মতোই সমস্ত ধরনের ফসল, সবজি ফসল বা অন্যান্য ফসল, পাট, ধান, গম, ভুট্টা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লঙ্কা, বেগুন খুব ভালো চাষ হয়ে থাকে। এটা জানা গেল। এবার আমাদের মাটি সম্পর্কে আর কিছু কিছু জিনিস জানা দরকার মাটির চাষ করার শুরুর আগে। মাটিতে কী ধরনের গুণাগুণ আছে? গাছের 17টা খাদ্যের প্রয়োজন হয়ে থাকে। এক হচ্ছে মৌলিক উপাদান হিসাবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, যেটা বাতাস থেকে পেয়ে থাকে। মুখ্য খাদ্য হিসেবে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম লাগে। গৌণ খাদ্য হিসেবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার লাগে। অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে জিঙ্ক, বোরন, কপার, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, আয়রন, ক্লোরিন, নিকেল, এই 8টা মৌল সাধারণত লেগে থাকে। মাটি একটা চাষ করতে গেলে আমাদের জানা জরুরি যে কোন ধরনের খাবার কত পরিমাণে আছে, কোনটা বেশি আছে, কোনটা কম আছে, সেই অনুযায়ী যাতে আমরা বাইরে থেকে প্রয়োগ করতে পারি, ওই জন্য মাটির গুণাগুণ জানা খুবই জরুরি। তার সাথে আমাদের জানা দরকার মাটির পিএইচ। মাটির পিএইচের উপরে কোন ওষুধ কাজ করবে, কোন ওষুধ কাজ করবে না, এটা খুবই নির্ভর করে। পিএইচ স্কেল সাধারণত 0 থেকে 14 পর্যন্ত হয়ে থাকে। মাটির স্বাভাবিক যে পিএইচে সবথেকে ভালো ফলন হয় সেটা হচ্ছে 6.5 থেকে 7.5। 7-এর নিচে যত নামবে তত মাটি হবে অ্যাসিডিক বা অম্ল মাটি হবে, আর 7 থেকে ওপরে যত যাবে তত হবে মাটি ক্ষার বা ক্ষারীয় মাটি হবে, বেসিয়াস সয়েল হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা বুঝবো কী করে? তো মাটি পরীক্ষার একটা জটিল প্রসেস আছে। আমাদেরকে একর প্রতি বিভিন্ন জায়গা থেকে, আমি শর্টকাটে একটু বলে দিই, একর প্রতি 10 থেকে 12 জায়গা থেকে মাটি সংগ্রহ করতে হবে বিশেষ পদ্ধতির মাধ্যমে। তারপর সেই এতে কোন ধরনের ফসল আগে চাষ হয়েছিল, এখন কি চাষ হচ্ছে, ভবিষ্যতে কি চাষ হবে, এই সমস্ত লিখে লেবেলিং করে আমরা যেহেতু মুর্শিদাবাদের, তাই মুর্শিদাবাদের বহরমপুরের মেন যে মাটি পরীক্ষাগার সেখানে পাঠাতে হবে। তারপরে ওরা মাটি পরীক্ষা করে বলে দেবে কোন গুণাগুণ কী ধরনের আছে, সেই অনুযায়ী আমাদেরকে চাষ করতে হবে, সেই অনুযায়ী আমাদের বাইরে থেকে খাবার দিতে হবে। আর পিএইচটা ওইভাবেই মাটি পাঠিয়ে পরীক্ষা করা যায়। সমস্ত জেলাতেই মাটি পরীক্ষাগার থাকে, সেই পরীক্ষাগারে ফ্রিতে একদম মাটি পরীক্ষা হয়ে যায়। তো কিন্তু অনেক সময় এই জটিল প্রসেস, লেন্দি প্রসেস চাষির জন্য সম্ভব হয়ে থাকে না, তাই আরেকটা বিকল্প পদ্ধতি আছে মোটামুটি একটা আইডিয়া পাওয়ার জন্য যে মাটিটা অ্যাকচুয়ালি অ্যাসিডিক না বেসিয়াস এটা জানার জন্য, অম্ল না ক্ষার এটা জানার জন্য একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে একটা ইউনিভার্সাল পিএইচ স্কেল বলে একটা পেপার পাওয়া যায়। এই পেপার অনলাইনে পেয়ে যাবেন, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো সমস্ত জায়গাতে অ্যাভেলেবেল আছে, আপনারা পেয়ে যাবেন। দামও খুব বেশি নয়, 170 বা 200 টাকার মধ্যে হবে। এই পেপার
আপনি কিনে নিতে পারেন। তারপরে যে জমির মাটি পরীক্ষা করতে চান সেই জমির মাটিকে বিভিন্ন 5-7 জায়গা থেকে সংগ্রহ করে সেই জায়গাকে ঝুরঝুরে করে কোনো একটা গ্লাস বা কিছুতে 1 লিটার পানিতে সেই মাটিগুলো দিয়ে ভালো করে ঘুঁটে নিতে হবে। ঘুঁটে নিয়ে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। মাটি থিতিয়ে যাবে, ওপরে যে পানিটা থাকবে সেই পানিতে ওই কাগজের একটা কাগজ যদি ডুবিয়ে দেওয়া যায় তাহলে যে কালার পরিবর্তন হবে ওই ইউনিভার্সাল পিএইচ স্কেলের কালারের সাথে মিলিয়ে দেখতে হবে যে কত রেঞ্জের মধ্যে সেই কালার আছে। যে রেঞ্জের মধ্যে আসবে মোটামুটি একটা আইডিয়া করা যায় যে ওইটাই ওর পিএইচ হবে। পিএইচ জানা থাকলে যদি অনেক সময় অ্যাসিডিক হয় তাহলে আমাদেরকে ওই এতে পলিচুন, ক্যালসিয়াম অক্সাইড আমাদেরকে দিয়ে ওই মাটিকে পশম করতে হবে। বা যদি পিএইচ বেশি থাকে অর্থাৎ ক্ষারীয় মাটি হয় তাহলে আমাদেরকে পরিমাণ মতো জিপমাইট দিয়ে সেই মাটিকে আবার প্রশমিত করতে হবে, তবেই চাষ সম্ভব। মাটি সম্পর্কে যে মাটিতে আমি চাষ করতে যাচ্ছি বা চাষ করব সেই মাটি সম্পর্কে যখন আমার মোটামুটি আইডিয়া থাকবে তাহলে আমি বুঝে যাব যে আমাকে কী ধরনের চাষ এই মাটিতে করলে আমি লাভবান হব, কী ধরনের গুণাগুণ বা কী ধরনের খাদ্য উপাদান বা মৌলের অভাব হতে পারে বা কী ধরনের খাদ্য উপাদান আমাকে গাছকে দিতে হবে টাইম টু টাইম, সেটাও আমি জেনে যাব। পিএইচ জানা থাকলে আমি মাটি চাষ করার আগেই বা ফসল ফলানোর আগেই পশম করে নেব, তাহলে পিএইচ জাত যে সমস্যাগুলো সেগুলো আর আসবে না। তো আজকের মাটি সম্পর্কে এটাই আলোচনা করা হলো। এবার একটু সামান্য আলোচনা করে দিই যে মাটি এত কিছু জানলাম, জেনে করবোটা কি। চাষ এত কিছু করার পরে আপনি গুণাগুণ জেনে গেলেন, পিএইচ ঠিক করে দিলেন, পশম করে দিলেন। এখন চাষ করার সময় যেটা করণীয় 2-4টে জিনিস আমি বলবো। চাষ করার সময় করণীয় আপনাদের হবে, মাটি যখনই আপনারা চাষ করবেন 2টো গভীর চাষ দেবেন আর একটা রোটাভেটর দেবেন। সেই মাটিতে চাষের আগে আপনারা যদি সম্ভব হয় খুবই ভালো ভার্মি কম্পোস্ট, নইলে সিটি কম্পোস্ট বা নইলে গোবর সার, মোটামুটি 1 মাসের পুরনো গোবর সার, তার সাথে ট্রাইকোডার্মা ভিরিডি 1 কেজি আর সিউডোমোনাস ফ্লোরোসেন্স 1 কেজিটা মিশিয়ে যদি জমিতে ছিটিয়ে দেওয়া যায়, তার উপরে যদি চাষ করা যায় তাহলে সেই মাটির গুণাগুণ, সেই মাটির ক্ষমতা, উর্বরতা যা বৃদ্ধি পাবে, যা অণুজীব বাড়বে, তাতে যে জমিতে দেওয়া নেই সেই জমির সাথে পাশাপাশি যদি দেখা যায় তাহলে পার্থক্য চোখে চোখে পড়বে। তাই আপনারা এই নিয়ম ফলো করে চাষ করুন। কিছু কিছু সামান্য চাষ, এবার বেশি জটিল পদ্ধতিতে যেতে হবে না, কিছু কিছু সামান্য পদ্ধতিগুলো ফলো করুন। আপনাদের ফসলে সারও কম লাগবে, বিষও কম লাগবে, আগাছাও কম জন্মাবে আর অল্প খরচা করে অধিক ফলন করতে পারবেন। আর যখন প্রথম বেসিয়াস ডোজ দেবেন তখন তো যা সার দেওয়ার দেবেনই, সাথে অবশ্যই যেন প্রথম ডোজে আপনারা দেবেন ম্যানকাইন্ড কোম্পানির কেয়ার জিআর বলে একটা প্রোডাক্ট আছে, ওইটা দিবেন। তার সাথে আপনারা দেবেন ভাস্কুলার আর ভাস্কুলার মাইকোরাইজা, এই দুটো মিক্স করে যদি দেন তাহলে আপনার পুরো জমিতে একটা জড়ের সাথে নেটওয়ার্ক তৈরি করবে। আপনার জমি যেখানেই খাবার থাক গাছ সেই নেটওয়ার্কের মাধ্যমে খাবার পেয়ে যাবে। বা এই মাইকোরাইজা বা কেয়ার জিআর কী করে, জমিতে যেগুলো অলরেডি খাবার আছে কিন্তু লক হয়ে গেছে, গাছ আর খেতে পারছে না, সেই সমস্ত যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে ভেঙে দেয়। এতে আছে পিএসবি অর্থাৎ ফসফেট সলিবিলাইজিং ব্যাকটেরিয়া, কেএসবি পটাশ সলিবিলাইজিং ব্যাকটেরিয়া, আর আরেকটা আছে নাইট্রোজেন বন্ধনকারী অ্যাজোক্টোব্যাক্টার, অ্যাজোস্পাইরেলাম, এই সমস্ত আছে। এরা নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করতে সাহায্য করে। আর যেটা কেয়ারজিয়ার তো গেল, তারপরে যেটা ভ্যাম বললাম ভাস্কুলার আর ভাস্কুলার মাইকোরাইজা, এটা করে কি পুরো জমির মধ্যে সমস্ত মোটামুটি 3-4 দিন বা 7 দিন মতো টাইম লাগে কাজ দেখাতে, সমস্ত জমির মধ্যে সমস্ত গাছের জড়ের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করে। মানে জমিতে যেখানেই খাবার থাক ও এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। তাই চাষি বন্ধুরা এই ছোট্ট টিপসগুলো ফলো রাখুন। আর যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা জানার ইচ্ছা থাকে বা পরবর্তী ভিডিও কোন টপিকে চান, তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন যে কী জানতে চান।
আর ভিডিওটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। যেহেতু আমি নতুন, তাই আমার একটু সাপোর্ট অবশ্যই দরকার, অবশ্যই সাপোর্ট দেবেন। তাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যাদের আপনার মনে হচ্ছে যে যাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিলে খুব উপকৃত হবে তারা, বা পৌঁছে দেওয়া জরুরি, আপনি অবশ্যই তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন। আপনি নিজেও বিভিন্ন মাধ্যমে এটা আপলোড করতে পারেন, যাতে যাদের প্রয়োজন তাদের যাতে সুবিধা হয়। এই বলেই বন্ধুরা রাখছি আজকের মতো এখানেই। ভালো থাকবেন। জয় হিন্দ।